সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের আমার পাশে থাকার জন্য, আমার কথাগুলি শোনার জন্য। আপনাদের ভালো লাগছে, ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে, আপনারা কমেন্ট করছেন, আমি খুব খুশি তার জন্য। এভাবেই পাশে থাকবেন, কারণ আমাদের এই সমস্ত বাংলা তথা ভারতের এই সমস্ত লোক সংস্কৃতি, যেমন আমাদের এই পিঠে সংস্কৃতি, আমাদের এই যে পিঠে পুলির যে এই যে কালচারটা, এটা তো মানে ফেলে দেওয়ার মতো একেবারেই নয়। বছরের একবার হয়তো আমরা মকর সংক্রান্তিতে শীতকালে পৌষ মাসে পিঠে পুলি বানাই, কিন্তু সেটা আমাদের মানে করতেই হয় আর কি। মা লক্ষ্মীকে নিবেদন করতে হয়, বা যাদের নিবেদন করা নেই তারাও এই যে গ্রামে গঞ্জে ধানের শীষ দিয়ে আউনি বাউনি বাঁধা বা পৌষ আগলানো যেটা বলে, লক্ষ্মীকে বেঁধে রাখা, পৌষ বুড়িকে বেঁধে রাখা, এগুলো তো মানে বহুদিনের এগুলো আমাদের সংস্কার। তাই আমরা তো উত্তরাধিকার সূত্রে এগুলো পেয়েছি, তাই এগুলোকে তো ফেলে দেওয়ার মতো একেবারেই নয়। বরং আমরা চেষ্টা করে যাই আমাদের মানে পরের প্রজন্ম যাতে এগুলোকে নিয়ে বাঁচতে শেখে, বাঁচতে পারে। কারণ আমরা শিকড়কে তো সবসময় ভুলতে পারি না, না শিকড়কে তো আমাদের ভুললে চলবেও না রাদার। তা যাই হোক, মকর সংক্রান্তিতে পিঠে পুলি নিয়ে বলার কথা ছিল, তা সেই জন্যই আমার এখন আসা। তাই পিঠে পুলি মানেই হচ্ছে নতুন ধান বা ধান থেকে চাল। লক্ষ্মী, মা লক্ষ্মী তো পৌষ লক্ষ্মী বা মহালক্ষ্মী, গতকালের ভিডিওতে বলেছি, তাকে ধানের আসনে, নতুন ধানের আসনে বসানো হয়। আমাদের বাড়িতেও দেখেছি পৌষ লক্ষ্মী পুজোর দিন, সংক্রান্তির দিনও হতো কখনো, বা পূর্ণিমায় হতো, বা শুক্লপক্ষে হতো। তা সেই পৌষ লক্ষ্মীর আসন থাকতো নতুন ধানে, মানে হাঁড়িতে ধান থাকতো, সেই ধানটাকে এক বছর পর গঙ্গায় ভাসিয়ে বা কোনো গরু টরু কাউকে খাইয়ে দিয়ে এবার নতুন ধানের উপরে লক্ষ্মীর আসন হতো। তা ধান চালের সঙ্গে তো আমাদের বাঙালির সম্পর্ক বহুদিনের। বর্ধমানের পাণ্ডু রাজার ঢিবি নাকি আমাদের সিন্ধু সভ্যতার সমকালীন, এমনই বলছেন গবেষকরা। অজয় নদের তীরে বর্ধমান জেলার পাণ্ডুক নামক স্থানে আবিষ্কৃত তাম্রপ্রস্তর যুগীয় প্রত্নস্থল পাণ্ডু রাজার ঢিবি নামে পরিচিত। ধান চাষের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রমাণও মিলেছে প্রচুর। পাণ্ডু রাজার ঢিবিতে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা জানতে পারি যে আনুমানিক 2000 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই ধান নামক শস্যটির আবাদ করতেন। সেই ধানের বীজ মৃৎপাত্রে তারা সংরক্ষণ করতেন। এই অঞ্চলে মানে আমাদের রাঢ়বঙ্গে, শুধু রাঢ়বঙ্গ কেন বলবো, সমগ্র বঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সর্বত্র পৌষ মাস হলো লক্ষ্মী মাস। তাই আমরা পৌষ লক্ষ্মীর পুজো করি। তাই চৈত্র আর ভাদ্রের মতোই কিন্তু পৌষ মাসের লক্ষ্মী পুজোর চল বাংলার ঘরে ঘরে। আমার এই প্রসঙ্গে কেবল মনে পড়ে, আমি যেহেতু সাহিত্য চর্চা করি তাই মনে পড়ে আমাদের বাংলার কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা। সেখানে তিনি যেন চিরকালই যেন মানে শীত বা নবান্ন বা পৌষ মাস এগুলোর প্রতি তার এত আবেগ ছিল যে কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে। বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। এই ইঁদুরের প্রসঙ্গ কেন? আমরা জানি যে বিভিন্ন কবিতায় লক্ষ্মীর, বিভিন্ন কবিতায় কেন বিভিন্ন জায়গায় আমাদের পুরাণ, আমাদের সব কিছুতে আমরা দেখি। আমরা দুর্গাপুজোর সময়তেও দেখি, কোজাগরী লক্ষ্মী পুজোর সময়, দীপান্বিতা লক্ষ্মী পুজোর সময় আমরা দেখেছি লক্ষ্মীর বাহন কিন্তু এই পেঁচা, এই পাখিটি। প্রেইং বার্ড তো এটাকে বলে, শিকারী পাখি। তাই এটা যতই অনান্দনিক হোক না কেন, কারণ লক্ষ্মী হলেন স্ত্রী, তিনি খুবই একটা, তার মধ্যে একটা নান্দনিকতা আছে, কিন্তু লক্ষ্মীর এই পেঁচা কিন্তু সবার মতে খুবই অনান্দনিক। আর এই পেঁচাই নাকি লক্ষ্মী পুজোয় কিন্তু নান্দনিক, শ্রী ধনু সম্পদের বার্তাবাহী, মানে শ্রী বা মহালক্ষ্মীর পেছনে পেছনে ঘোরে সে। তা এই লক্ষ্মীর বাহন নিশাচর এই পেঁচা, অন্ধকার যার আশ্রয়। আর লক্ষ্মী সৌভাগ্য সমৃদ্ধির আলো দিশা দেখান আমাদের। আর পেঁচাকে সঙ্গে নিয়ে, অর্থাৎ অন্ধকার এবং আলোর মধ্যে থেকে জীব জগতে আলোর দিশা খুঁজে নেবে মানুষ, সেই জন্যেই যেন পেঁচা থাকে সঙ্গে।
আমরা তো জানি যে না, চক্রবাত পরিবর্তনতে সুখানিচা দুখানিচা, জীবনটা তো সেই চাকার মতো ঘোরে, ঘাত প্রতিঘাতের লড়াইতে সৌভাগ্য দুর্ভাগ্য উভয়ই থাকবে, কিন্তু সব পরিস্থিতিতেই অবিচল থেকে আলোর পথযাত্রী হয়ে সমৃদ্ধির পথে আমাদের এগিয়ে চলতে হবে। জাগতিক সত্য এবং তমগুণের মধ্যে থেকে, মানে আলো আর অন্ধকারের মধ্যে থেকে সত্যগুণটাকে বেছে নিতে হবে। তাই বলে আমরা তমকেও বাদ দিতে পারবো না, কারণ জীবনে এটা ইনএভিটেবল। তাই জন্যে নিশাচর প্রাণী পেঁচা। আর মা লক্ষ্মী যিনি সৌন্দর্য এবং সৌকর্যের প্রতীক, তার বাহন কেন পেঁচা? আসলে ধান আমাদের লক্ষ্মী, আর ধানের শত্রু ইঁদুরকে খায় পেঁচা। রাতে পুজো হয় লক্ষ্মীর, তাই নিশাচর সজাগ পাখি পেঁচাই তার কিন্তু বাহন। তাই পেঁচা আমাদের লক্ষ্মী, আর ইঁদুর কিন্তু এখানে অলক্ষ্মী। মানে ধানের গোলায় ইঁদুর ঢুকলে সর্বনাশ হয়, মানে নষ্ট করে দেয় ধানগুলো। তাহলে তো বোঝাই যাচ্ছে যে চাষিদের বা আমাদের কৃষির কত বড় ক্ষতি। তা লক্ষ্মী আমাদের পৌরাণিক দেবী, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী। আমাদের ঘরে পুজো পান সারা বছর, আর বিশেষ গুরুত্ব পান তিনি কিন্তু পৌষ মাসে, যখন ধানের গোলা ভরে ওঠে গ্রামে গ্রামে। একা রাত জেগে লক্ষ্মী পেঁচা সেই ধান কিন্তু পাহারা দেয়, যে ইঁদুর বা কোনো পোকা মাকড়, কোনো পশু কেউ আসতে পারবে না আর কি। তাই জন্য আবার সেই কবিতার লাইন, মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে একা অঘ্রাণের রাতে সেই পাখি। এটা অঘ্রাণে নবান্নের প্রসঙ্গে বলা হয়েছে। তাও পৌষ সংক্রান্তিতে পৌষ লক্ষ্মীর এই পুজো জানলেন তো। মকর সংক্রান্তিতে কেউ ওড়ায় ঘুড়ি, আটপৌড়ে ঘুড়ি তো আমাদের একটা বার্তা দেয়। ঘুড়ি একটা আনন্দ, রঙিন উৎসব, আকাশে আকাশে যেন মুক্তির একটা প্রচ্ছন্ন বার্তা, যে চাষিদের একটা দীর্ঘ পরিশ্রমের পর তাদের যেন বিশাল রিলিফ একটা, আর তাদের একটা আর্থিক ভাবে আর্থসামাজিক একটা আনন্দ তো বটেই। সেই জন্যে বোধহয় সেই বার্তা যে এসো এবার ভাড়া ভাড়া ধানের ডালি নিয়ে আমরা এবার তাহলে মানে পার্টি করি আর কি, লেটস পার্টি টু নাইট। আটপৌরে বাঙালির নতুন ধানের নতুন খেজুরের গুড়ে পিঠে সংস্কৃতি যেন আমাদের বাৎসরিক সংস্কার। আর যাদের পৌষ লক্ষ্মীর পুজো আছে, আমার বাড়িতেই ছিল, আমার মা করতেন, ঠাকুমা করতেন, তারা সেই পিঠে কিন্তু মা লক্ষ্মীকে নিবেদন করবেন। সে আর এক থ্যাঙ্কস গিভিং যেন, যে মা এবছর তো তোমায় পিঠে খাওয়ালাম, আসছে বছর আবার এসো, আবার দিও কিন্তু ভরে ভরে ভাড়া ভাড়া ধান, আবার পিঠে খাওয়াবো তোমাকে। সদ্য ওঠা ধানের বেদিতে লক্ষ্মীর আসন, তার হাতে সিঁদুর কৌটো, পায়ের পাশে উপবিষ্ট পেঁচা, কুনকে ভরা ধান, সবকিছুই পাতা নতুন ধানের বিছানায়। আর লক্ষ্মীর হাঁড়ি, ওই যে আগে বললাম, সারা বছরের ধান কিন্তু এই একটা সময় বদল করা হয়, নতুন ধান দিয়ে পূর্ণ করা হয়। জল পূর্ণ ঘটে, স্বস্তিকা, সিঁদুর ফোঁটা, আমশাখা, কলা, ডাব রেখে লক্ষ্মীর ঘট পাতা হয়, আর বাকি সব লক্ষ্মী পুজোর মতোই। পিটুলি গোলার আলপনায় লক্ষ্মীর চরণ ফুটে ওঠে বাড়ির আনাচে কানাচে। আর সবসময়তেই মানে পৌষ লক্ষ্মী এটা কিন্তু সবার কুল লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, আর সর্বজনীন কৃষি লক্ষ্মী। কেউ আবার কৃষিজ লক্ষ্মীকে লাঙল চালনার ফলে উৎপন্ন সীতার অবতার বলে মনে করেন, আর হলকর্ষণের ফলে উৎপন্ন হয় সোনার ধান, আমরা জানি। আর তাই তো পৌষ লক্ষ্মীর পূজা। পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, সংক্রান্তির দিন, পূর্ণিমার দিন, ভালো দিনে আর কি লক্ষ্মীর পুজো হতে পারে। আর সেই যে বললাম একটা, এই যে ধান্য লক্ষ্মী বা পৌষ লক্ষ্মীর যেটা ব্রতকথা, সেটাও আপনারা হয়তো ব্রতকথার বই থেকে অনেকেই পড়ে নেবেন, কিন্তু এত সেটা এখনকার মতো মানে অর্থে প্রাসঙ্গিক যে সেই মনে পড়ে যে এখনকার দিনে ভাই বউ বা ভাজ এবং এক ননদের সঙ্গে তার মনোমালিন্য হয়, মানে সেই প্রেক্ষাপটে গল্পটাকে দাঁড় করানো রয়েছে, যেন আমাদের ঠিক একটা সমাজের মানে সংসারের চিত্র ঘরে ঘরে আমরা দেখি, লক্ষ্য করি, কিন্তু তারপর তারা দুজনেই ভুল বুঝতে পারে আর কি। মানে যখন আর কি সে গরিব ছিল, তখন তাকে দুমুঠো ভাত না দিয়ে তার আত্মীয় তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার যখন মা লক্ষ্মীর কৃপায় অবস্থা ফিরল, তখন তাকে তার আপ্যায়ন করছে, মানে ভাত তখন লজ্জায় ননদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। মানে ঠিক আমাদের সংসারের একটা বাস্তব চিত্র এটি। আর এবার বলি পিঠে পুলির কথা। পিঠে পুলি শীতকালের অন্যতম অনুষঙ্গ, কারণ অঘ্রাণের নবান্নের নতুন চালই বলুন বা পৌষ মাসে ওঠা নতুন চাল, আর খেজুরের গুড়ের সম্মিলিত সুঘ্রাণের তাড়নায় আবাল বৃদ্ধ বনিতা যেন আমরা পিঠের স্বপ্ন দেখি।
পিঠে নিয়ে কাব্যি চলে, সোশ্যাল মিডিয়া সর্বকালীন একটা আমাদের পিঠে নিয়ে একটা আবেগ কাজ করে। আর জলবায়ুগত কারণে শীতকাল না, আমরা তো গ্রীষ্মপ্রধান দেশের মানুষ, এই সময় খেজুরের গুড়টাও ওঠে, আবার এই সময় নতুন চাল, তাই শীতকালে উনুনে বা মানে গ্যাস বার্নারে আমাদের এখন মানে সেই প্রবাদটা মনে পড়ে, মানে তাঁত কিন্তু সয়, সারা বছর আমাদের রান্নাঘরে কষ্ট হয় কিন্তু পিঠে পুলি করতে অত কষ্ট হয় না, কারণ শীতকালটা থাকে বলে, তাই তাঁত সয় যদি পিঠে হয়। তা বাঙালি অন্তঃপুরের বিবিধ খাদ্যদ্রব্য অন্তঃপ্রাণ নানান কবিরা যুগে যুগে, মানে বাংলার প্রাচীন সাহিত্য মঙ্গল কাব্য থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত নামক আকর গ্রন্থগুলিতে পিঠের প্রচুর কথা আছে। আমরা দেখেছি মাস বড়া, মুদক বড়া, মাস মানে মাসকলাইয়ের মানে রস বড়া আর কি, মানে খেজুরের রসে ফেলে, খেজুরের গুড়ের রসে ফেলে, জাল দেওয়া রসে ফেলে, ফুটন্ত রসে ফেলে মাসকলাই বা বিউলির ডালের বড়া, বা মুদক বড়া মানে মুগ ডাল বেটে সেই বড়া, অথবা মুগ সামালি। এটা একটা অদ্ভুত পিঠে, মানে নোনতা অল্প, কিন্তু খোলটা হচ্ছে চালের গুঁড়ো নয়, এটা কিন্তু খোলাটা হচ্ছে ভাজা মুগ ডালের, আর ভেতরে থাকছে তার নারকোলের ছেঁই, মানে নারকোল দিয়ে গুড়ের পুর, তারপর তাকে সর্ষের তেলে ভাজা হয় এবং গুড়ের রসে ডুবিয়ে সেটিকে খাওয়ার রীতি। তাই এই যে মুদক বড়া, মাস বড়া, মুগসামালি, এগুলোর কিন্তু উল্লেখ আমরা কিন্তু সেই প্রাচীন সাহিত্যগুলোতে পাই। আবার দেখুন, বাঙালির অন্তঃপুরের বিবিধ খাদ্যদ্রব্য অন্তঃপ্রাণ কবি, মানে ভোজন রসিক কবি ঈশ্বরগুপ্তর কবিতা লালনে পিঠেও কিন্তু স্থান পেয়েছিল এক সময়। আলু 3 গুড়, ক্ষীর নারিকেল আর গড়িতেছে পিঠে পুলি অশেষ প্রকার, বাড়ি বাড়ি নেমন্ত্রণ, কুটুম্বের মেলা, হায় হায় দেশাচার, ধন্য তোর খেলা। তাই পিঠে শব্দটি কোথা থেকে এসেছে? সংস্কৃত পিষ্টক থেকে এসেছে। প্রাচীনকাল থেকেই দেবতার পুজোয় পিঠে নিবেদনের রীতি। মধ্যযুগে ধর্মপূজায় মদ্য মাংসের সঙ্গে পিঠেও নিবেদন করা হতো। এই যে বললাম, মধ্যযুগের বাংলার মঙ্গল কাব্যে নানা প্রকার পিঠে এবং বিচিত্র সব পিঠে, মানে চিতই পিঠে থেকে, ভাপা পিঠে থেকে, আশকে পিঠে থেকে, নানা রকম পিঠে, তিলের পিঠে থেকে উপাখ্যান রয়েছে। আর প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে তৈরি তিলুয়া আর নতুন ধান থেকে উৎপন্ন চাল দিয়ে তৈরি পিঠের অর্ঘ্য প্রদান করতেন। এমনকি আমাদের শ্রাদ্ধ শান্তিতেও আমরা দেখেছি, তার যে মানুষটি চলে গেছেন তার আত্মার শান্তিতে তার উদ্দেশ্যে 1 প্লেট পিঠে নিবেদন করা হয়, সেটা কিন্তু পৌষ মাস না হলেও আর কি, মানে কোনো রকমভাবে গুড়, চালের গুঁড়ো, নারকোল এইসব দিয়ে একটু পায়েসও। এই কারণে পৌষ সংক্রান্তির কিন্তু অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি। আবার বাংলাদেশে একটা খুব ছড়া প্রচলিত আছে, পান পানি পিঠা এই 3 শীতে মিঠা। এই প্রচলিত প্রবচনই প্রমাণ করে যে পিঠের ব্যাপারে শীতকালই কিন্তু শ্রেষ্ঠ। আর কোনো কোনো পিঠে সারা বছর আমরা কিন্তু করি, কিন্তু কিছু বিশেষ পিঠের জন্য এই যে খেজুর গুড় পাটালি আপনি তো অন্য বছর পাবেন না, এখন আমরা ফ্রিজেতে রেখে দিই ঠিকই সম্বৎসরের মতো জোগাড় করে। আর নতুন চালের একটা অন্যরকম কেমিস্ট্রি কিন্তু এই খেজুর গুড়ের সঙ্গে, তাই শীতকালই যেন পিঠের জন্য আদর্শ। দেখুন, বাংলাদেশের কবি সুফিয়া কামালের বিখ্যাত একটি কবিতা পল্লী মায়ের কোল, সেখানে গ্রাম বাংলার পৌষ পার্বণে পিঠে খাওয়ার চিরন্তন রূপটি তিনি এঁকেছেন এভাবেই: পৌষ পার্বণে পিঠা খেতে বসি, খুশিতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়ি আছে মনে মায়ের বকুনি পেয়ে। আবার কৃত্তিবাসের রামায়ণে যেমন বাঙালির খাদ্য তালিকায় দধি পরে পরমান্ন পিষ্টকাদি যত লেখা আছে, মহাভারতে নল দময়ন্তী, সেই দময়ন্তীর বিবাহভোজের বিবরণেও সুমিষ্টক, পিষ্টক এবং দইয়ের কথা রয়েছে। আবার ময়মনসিংহ গীতিকায় কাজল রেখায় পিঠে হয়ে উঠেছে অমৃত সমান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তো শীতের পিঠে খেতে একবার গ্রামের বাড়িতে যেতে না পেরে আক্ষেপ করে বলেই ফেলেছিলেন, এবার বছরকার দিনের ভাই জুটলো না কপুলি পিঠে। এমনকি রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা অঞ্জনী নদী তীরে চন্দনী গায়েতেও রয়েছে: চিড়ে মুড়কিতে তার ভরে দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। তাহলে এই তো একটা আমাদের আবেগ, তাই না? বাঙালির পিঠে সংস্কৃতি আমাদের।
তাই পৌষ মাসে ঘরে ঘরে নতুন চালের সেই উৎসব আমাদের বঙ্গদেশে এইরূপই এভাবেই রূপ পায় পিঠের সংস্কৃতি হিসেবে। অঘ্রাণ পৌষের সোনালী উৎসব যেন ধানের শীষের ডগায় সেই বার্তাই বয়ে আনে। অঘ্রাণ থেকে আমরা ওয়েট করে বসে থাকি নতুন ধানের নবান্ন হওয়ার পর, যে আর ঠিক 1 মাসের মধ্যেই পৌষ সংক্রান্তি এবার হবে, মানে নতুন ধান্যে হবে নবান্ন, হয়ে গেছে। আর পিঠে পুলি তখনও দেওয়া হয়। আবার পৌষ মাসে তো অবশ্যই গ্রাম বাংলার মেয়েরা বাউনি বাঁধতে বাঁধতে ছড়া কেটে পৌষ বন্দনা করেন, আগলে রাখেন শীতকে, পৌষ বুড়ি পৌষ লক্ষ্মীকে তারা যেতে দেবে না। পৌষ পৌষ সোনার পৌষ, এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, না যেও ছাড়িয়ে পৌষ, সোনার পৌষ যেও না। অন্যদিকে আমাদের ঘরে ঘরে মানে 8 পৌরে ভাবে নানা রকমের পিঠের তখন জোগাড় যন্ত্র চলে। সে রসবড়া থেকে, গোকুল পিঠে থেকে, দুধ পুলি থেকে, পাটিসাপটা থেকে, ভাপা পুলি, সরু চাকলি, চিতই পিঠে, কত নাম বলবো, আজকে পিঠে, এমন সব কত পিঠে আমাদের পিঠে সংস্কৃতির অঙ্গ হয়ে রয়েছে। আর আমাদের বাড়িতে পৌষ লক্ষ্মীর পুজোয় যেটা করা হতো সেটা হচ্ছে নতুন যে গোবিন্দভোগ চাল, খেজুরের গুড় বা পাটালি, এটা দিয়ে হচ্ছে দুধ পুলি, মানে দুধের ক্ষীরেতে সে হাতে করে সেই চালের নতুন চালের গুঁড়ো মণ্ড থেকে পিঠে বানানো হতো। মানে দুধ পুলি গড়ে নিয়ে সেই পুলির আকারে গড়ে তার মধ্যে নারকোল আর গুড়ের ছেঁই ভরে সেটা গরম ফুটন্ত পায়েসের মধ্যে ফেলা হতো। সেটা ফুটবে টকবক করে, অথচ এমনই মায়েদের হাতের জাদু যে সেটা শক্ত হবে না, আবার ফেটেও যাবে না। সেখানেই হচ্ছে, আমরা তো অত ভালো পারি না, পারি কিন্তু অল্প স্বল্প বানাই। তারা 1 কড়া অনায়াসে নাবাতেন, মা লক্ষ্মীকে নিবেদন করতেন। আর তারপরে তো সেই দুধ পুলির সঙ্গে ভেতরে পায়েসের চাল আর দুধ, খেজুরের গুড়, সেই সমস্ত কেমিস্ট্রি মিলে মিশে যেন আমাদের একটা মানে গ্যাস্ট্রোনমিক ফুর্তিতে ভরে উঠত। মানে সেই গন্ধে মমা করছে বাড়ি। 2-3টে নারকোল কুড়ে গুড়, তখন এত মানে ভেজালও হয়নি, খেজুরের গুড়ও ভীষণ সুন্দর পাওয়া যেত। এখন খুব বুঝে আমাদের কিনতে হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই ক্যারামেলাইজড খেজুরের গুড় দেখছি আমরা বাজারে। যাই হোক, তা এই গেল আমাদের মানে অন্যতম পিঠে সংস্কৃতির কথা। তা রাঙা আলুর একটা খুব ভালো পুলি হয়, আপনারা অনেকেই খেয়েছেন কিংবা মানে রাঙা আলুর পুলি দেখেছেন বানাতে অনেককে। সেটাও কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত, ওই রাঙা আলুটা দিয়ে আর কি। পুরটা রাঙা আলু তো ভীষণ ভিটামিন মিনারেলস পুষ্টিতে ঠাসা। এখন আবার বলছে সেটা অ্যান্টি ক্যান্সার, খেলে ক্যান্সার হয় না নিয়মিত সেবনে। এই রাঙা আলুর সেটা দিয়েও আবার ভেতরে পুর ভরে, নারকোলে ছেই ভরে সেটাকে ডিপ ফ্রাই করে গুড়ে ডুবিয়ে খাওয়া হয়। আর সরু চাকলি মানে মাদ্রাজি দোসার মতো পাতলা করে, মানে অল্প কড়াইয়ের ডাল এবং চালের গুঁড়ো দিয়ে ধোসার মতো পাতলা পাতলা। এখন তো ননস্টিক প্যান হয়েছে, বাট আমাদের ঠাকুমা দিদিমারা তো বানাতেন সেটি তাওয়াতে, খুব সুন্দর করে পাতলা পাতলা ওঠে। এবং সেটা তো কেউ নোনতাপুর দিয়েও খায়, আবার কেউ গুড়ে ডুবিয়ে খেতে পছন্দ করে বা পায়েসে ডুবিয়ে খেতে পছন্দ করে। এইরকম সমস্ত আমাদের আমার নবনীত শ্রদ্ধেয় আমার অগ্রজা সাহিত্যিক নবনীতা দেবসেনের বাড়িতে সইয়ের বৈঠক হতো। তখন এই শীতকালে নবনীতাদির জন্মদিন থাকে 13ই জানুয়ারি। সেখানে একবার রাঙা আলুর পুলি খাইয়েছিলেন দিদি আমাদের সই বৈঠকে। যাই হোক, তা সেগুলো মনে পড়ে আর কি। সেরকম আমরা মানে কত রকমভাবে আমরা এই পিঠেকে আবিষ্কার করি। শুধু মানে নিজেকে একটু জানতে হবে, আর হাতা খুন্তি নিয়ে একটু বসতে হবে, বাজারের জোগাড় থাকবে, তবেই না আমরা আগলাতে পারবো আমাদের পৌষ লক্ষ্মীকে। কারণ পৌষ লক্ষ্মী তো আমাদের পৌষ মাসে মহালক্ষ্মী মা দুর্গারও একটা পুজো। ওই যে সেদিনকে বললাম না, পৌষের পূর্ণিমার দিন ছিল শাকম্ভরী পূর্ণিমা, সেদিন তো শাকম্ভরী জয়ন্তী। সেদিন তো বলা হয় সেটি দুর্গা, মা দুর্গা স্বরূপিণী অন্নপূর্ণার কৃষি পুজো বা শস্য দেবী তিনি সেই হিসেবে। কারণ তিনি একবার শস্য নিজের দেহে গায়ে সবুজ শাকপালা উৎপন্ন করে
সমগ্র জীবকুলকে, প্রাণীকুলকে রক্ষে করেছিলেন। তাই আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের পৌষ লক্ষ্মী যেমন করেই হোক আগলাতে হবে। তাই সামান্য হলেও সামর্থ্য অনুযায়ী সামান্য দুধ, একটু গুড়, একটু নারকোল, একটু চাল জোগাড় করে, যেমন সারাদিন খেটে একটি গ্রামের বা শহরের বউ একটুখানি খোলাতে আউনি বাউনি বেঁধে পিঠের জোগাড় করে, তেমনি আমাদের মনে রাখতে হবে পৌষ আমাদের আগলাতেই হবে মা লক্ষ্মী, মা দুর্গার জন্য। আমাদের দেশের তথা বাংলার আর্থসামাজিক একটা ভীষণ বড় কারণ রয়েছে এই পৌষ সংক্রান্তি। কারণ আমরা ভুলে যাব না যে আমরা কিন্তু কৃষি প্রধান দেশের মানুষ, আমাদের এটি শস্য উৎসব, এবং তাই জন্যে বুঝি ঈশ্বর আমাদের দিয়েছেন ছপ্পর ফুঁড়ে ধানের গোলা। তাই জন্য আমাদের এটা হচ্ছে একটা ধন্যবাদ জ্ঞাপন। পৌষ লক্ষ্মী বলুন, মা দুর্গাই বলুন, শাকম্ভরী বলুন, আর আমাদের রসনা তৃপ্তি তো আছে, সম্বৎসরিক রসনা তৃপ্তি তো আমাদের সারা বছরই থাকে। তাই পৌষ বুড়ি বা পৌষ লক্ষ্মীকে আমাদের আগলাতেই হবে যেমন করেই হোক। আজকে এই পর্যন্ত, নমস্কার।